সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। এখন ঘড়িতে প্রায় একটা, সেই 11টা থেকে আপনাদের ভিডিও কমেন্টসগুলো পড়ার চেষ্টা করছিলাম। তো মাশাআল্লাহ সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, প্রচুর কমেন্টস, প্রচুর শেয়ার, নিয়ার অ্যাবাউট 70টার মতো শেয়ার আপনারা অ্যানালাইসিস করতে দিয়েছেন। তাহলে প্রতিটা শেয়ারে যদি আমি 1 মিনিট করেও সময় ব্যয় করি তাহলে 70 মিনিটের দরকার হবে। তো 70 মিনিট কি আদৌ একটা ভিডিও কেউ দেখবে? এখন যার রিকোয়েস্ট ছিল তারটা যদি 70 মিনিটে পড়ে তার তো খুঁজে দেখতেই কিয়ামত হয়ে যাবে। 70 মিনিট জুড়ে আসলে কেউ ভিডিও দেখা সম্ভব না। তো আমি ডিসিশন নিয়েছি 3 ভাগে ভিডিওটা দিব। তো 3 ভাগ দেওয়ার পর আপনারা ভাগ করে করে দিবেন। আমি প্রতিটা 2 ঘন্টা পর পর আপলোড দেওয়ার চেষ্টা করব। আমি অটোভাবে সেট করে রাখবো, আপনারা প্রথম ভিডিওটা 2 ঘন্টার মধ্যে দেখার চেষ্টা করবেন। এইভাবে করে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হিসেবে আজকের ডেট দিয়ে দিব। তো চলুন আমরা আলোচনা আর বাড়াবো না। আজকে আমরা একদম ক্লিন ন্যাগেট চার্ট, সেখানে আমরা দেখব প্রাইস অ্যাকশন দিয়ে যতটুকু বোঝা যায় ততটুকু দিয়ে কিন্তু আজকে আপনাদের অ্যানালাইসিসগুলো আমি করার চেষ্টা করব। আমি সবগুলো শেয়ার খাতায় লিখেছি, খাতা লেখার পরে আমি একটা একটা করে দেখার চেষ্টা করছি। তো প্রথমেই আমি অ্যাডভেন্ট দেখছি, অ্যাডভেন্ট রিকোয়েস্ট আছে, অ্যাডভেন্টটা দেখার চেষ্টা করছি। তো অ্যাজ পার প্রাইস অ্যাকশন অনুসারে অ্যাডভেন্ট কিন্তু আমরা অনেকদিন অ্যানালাইসিস দেখেছি। তো অ্যানালাইসিস দেখার পর আমরা যেটা বুঝি, মানে সংক্ষেপে আমি যেটা বলবো একদম আপনারা সেটা বুঝে যাবেন আশা করি, এখানে জটিল কিছু হবে না। আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব। সেই ট্রেন্ড লাইন অনুসারে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে শেয়ারটা কতটুকু ট্রেন্ডে আছে। তো আমরা ক্লিন চার্ট আমরা প্রথমে চেষ্টা করব শেয়ারটার সাপোর্ট কোথায় আছে, আর সেই লম্বা সাপোর্ট যদি আমরা হিসাব করি একেবারে, আমরা যদি সে মান্থলি দেখি তাহলে যেহেতু সপ্তাহ শেষ হয়েছে, মাসের প্রথম সপ্তাহ, তাহলে আমরা মান্থলি চার্টে এই মাসে যেটা পাচ্ছি সেটা কিন্তু মাত্র 1 সপ্তাহের চার্ট এটা হবে, লাস্ট ক্যান্ডেলটা। তো এটা হচ্ছে আওয়ারলি 1 উইক চার্ট, আর বাকিগুলো হচ্ছে মান্থলি। তো সেটা অনুসারে আমরা যদি দেখি তাহলে শেয়ারটা গত জানুয়ারি 21 থেকে মানে 21 সালের জানুয়ারি থেকে আজকে পর্যন্ত শেয়ারটা একটা নির্দিষ্ট সাপোর্ট জোন তৈরি করে ফেলেছে, যেটা 22 টাকা আশেপাশে। সেই 22 টাকা আর রেসিস্ট্যান্স লেভেলও ফিক্স আপ করে ফেলেছে। সেই রেসিস্ট্যান্সও হচ্ছে, আমরা যেহেতু এটা মান্থলি চার্ট, এখানে যে উইকগুলো আছে এগুলোকেও কাউন্টে আনতে হবে। তো সেগুলো অনুসারে আমরা সম্ভাব্য 2টা বা 3টাকে আনলাম, সেটা অনুসারে আমরা অ্যাভারেজ ধরলাম 33 টাকা। তো 31 থেকে 33 সেটা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল, আর ম্যাচর সাপোর্ট যেটা তৈরি করেছে সেটা হচ্ছে একেবারে 22 টাকা 70-এ। তাহলে আমরা এটার একটা মান্থলি চার্ট অনুসারে তার একটা সম্ভাব্য সাপোর্ট জোন পেয়ে গেলাম। তাহলে শেয়ারটা আছে এখন 23 টাকা 20 পয়সা, আর অল্প কিছু পয়সা পড়লে কিন্তু সে তার মাস্টার সাপোর্ট জোন যেটা সেটা টাচ করবে। এখন প্রশ্ন হচ্ছে এই সাপোর্টে কি শেয়ারটা এবার থাকবে নাকি 17 টাকা 80 পয়সা চলে আসবে, বা 18 টাকায় আমরা রাউন্ড ফিগার ধরলাম 18 টাকা চলে আসবে। এটা সম্ভাব্যতার জন্য আমরা ডে চার্ট এবং উইকলি চার্টটা একটু একবার চেক করে ফেলি। আমরা যতবারই দেখতে পাচ্ছি এই শেয়ারটা যতবারই নিচ থেকে উপরে যাওয়ার চেষ্টা করেছে, হায়ার লো করেছে। তো যতবারই হায়ার লো করেছে শেয়ারটা কাজ করতে পারেনি। আমরা উইকলি দেখতে পাচ্ছি এটা একটা হাই ছিল, তারপরে লো, এটা একটা লো, কিন্তু বারবারই সে সাপোর্ট একই জায়গায় করেছে। দেন এবারও সেটা হচ্ছে 35 টাকা হাই, তারপরে হায়ার লো, এরপরে হায়ার লো, এখন আবার নামছে। তো যতগুলো হায়ার লো করছে এটা একটা মেথড অ্যানালাইসিসের, সেই মেথড অনুসারে এটা সিস্টেমগুলো এরকম, ধরেন এই
এই করে নামলো, এটা আমরা সাপোর্ট জোন ধরলাম, এরপরে শেয়ারটা কিন্তু নিচের দিকে চলে আসে। এটাকে একটা আপনারা দেখবেন, এটা বিভিন্ন জায়গায় ড্র করা আছে। তো অনলাইন চেক করলে আপনারা পাবেন, আমার চ্যানেলেও থাকতে পারে এই টাইপের অ্যানালাইসিস। তো আমরা ডে চার্টে চলে আসলাম। অ্যাজ পার ডে চার্ট অনুসারে এটা তার চরম লেভেলে এসে পৌঁছেছে। যাদের কাছে আছে তারা দেখবেন, এটা যদি 22.70 বা 22 টাকার আশেপাশের থেকে ঘুরে না দাঁড়ায় তাহলে স্টপ লস মেরে দিতে হবে। এটা 18 টাকার কাছাকাছি এসে তারপরে বাড়বে অ্যাডভেন্ট। এরপর হচ্ছে একই লোকে জানতে চেয়েছেন বিএসসি। আমি নামগুলো যেহেতু লিখিনি, আমি আসলে আপনাদের নাম বলতে পারছি না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মনে কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আইডিগুলোতে আসলে নামগুলো পড়ার কোনো উপযুক্ততা নাই। এটা যেহেতু ফেসবুক না, ফেসবুকে নাম পড়া যায়, এখানে নাম পড়া যায় না। তো এক্ষেত্রে একটু আগে আমরা যে ডিসকাশনটা করেছি, আমরা বিএসসিতে কিন্তু সেই অ্যাকশনটা দেখতে পাচ্ছি। এখানে হায়ার হাই করার পরেও এই শেয়ারটা কোনোভাবেই এখানে টিকলো না, রিটেস্ট করতে গিয়ে পুরোটাই পড়ে গেছে। তারপর অনেকবার চেষ্টা করেছে হায়ার লো করে শেয়ারটা কিন্তু যথারীতি নেমেছে। তাহলে শেয়ারটা এটা কি তার হিস্ট্রিতে চলে আসবে নাকি আরও উপর থেকে ঘুরবে? এখন আমাদের জানার প্রশ্ন হচ্ছে এটা। আমরা যদি এর লং টাইম সাপোর্ট ড্র করি, এটা হচ্ছে লং টার্ম সাপোর্ট, একটা বড় রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে দীর্ঘদিন ঘোরাঘুরি করে কিন্তু শেয়ারটার দাম বেড়েছিল, তারপরে ব্রেকআউট করেছে। এখন শেয়ারটা সম্ভাব্য সাপোর্ট, আমরা মান্থলি সাপোর্ট যদি ধরি তাহলে কিন্তু 62.50, এটা যাদের কাছে আছে তাদের জন্য একটা আত্মঘাতী মারাত্মক হবে। এক্স্যাক্টলি মেইন সাপোর্ট কিন্তু এটা না, সব শেয়ার হিস্ট্রি টাচ করবে, এটা বিশ্বাসযোগ্য না। কারণ বিএসসি গভর্নমেন্ট কোম্পানি, এটা শিপিং কোম্পানি, অনেক বেশি প্রফিটে থাকে, চুরিদারির কারণে প্রফিটগুলো নষ্ট হয়। তো যেহেতু চোর বাটপাতদের ফ্যাক্টরি কিছুটা কমেছে, তাহলে আমরা আশাহত হওয়ার তেমন কিছু নেই। তাহলে আমরা একটা গাণিতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, এই শেয়ারটা আসলে কতটুকু পর্যন্ত কারেকশন হয়ে বাড়বে নাকি কারেকশন শেষ হয়ে গেছে, সেটা অনুসারে আমরা এটার হাই আর লোতে একটা ফিভো ড্র করে ফেলি। পার ফিভো অনুসারে আমরা দেখি মোটামুটি এটা মান্থলি সাপোর্ট অনুসারে একদম মারাত্মক মান্থলি সাপোর্ট গত মাসেই কিন্তু পেয়ে গেছে। 61.8% গোল্ডেন রেশিও। একটু আগে আমি যেটা বলছিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। 90-তে এটার গোল্ডেন রেশিও 61.8% সাপোর্ট ক্রিয়েট করেছে, মান্থলি সাপোর্ট। তো যেহেতু মান্থলি সাপোর্টে 61.8% করেছে, এর আগে দুইবার সাপোর্ট নিয়ে একই জায়গায় আছে। আমরা এবারও ধরে নিচ্ছি সম্ভাব্য এই শেয়ারটা এই 90 টাকা থেকে ঘুরে যাবে। এখন কথা হচ্ছে, যেহেতু শেয়ারটা হায়ার লো করে নামছে, এবার কি আদৌ সে 90-তে দাঁড়াবে, অথবা তার যে ফান্ডামেন্টাল স্ট্যাটাস মানে ডিক্লারেশন আছে, তারপর ইপিএস এর ব্যাপার আছে, এনএভির ব্যাপার আছে, নেট ক্যাশ ফ্লোর ব্যাপার আছে, সব কিছু, যেমন গভর্নমেন্টের হাতে কিন্তু টাকা পয়সা তেমন নাই, সেক্ষেত্রে নেট ক্যাশ ফ্লো যদি খুব খারাপ থাকে বিএসসির ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা 90 যদি ভেঙে যায় কোনো কারণে, তাহলে কিন্তু এটা 67-68-তে চলে আসবে। মানে এর হিস্ট্রিক্যাল যে সাপোর্ট জোনটা আছে সেই জোনের কাছাকাছিতে চলে আসবে। 68 বা 70 ধরলাম আমরা, তাহলেও কিন্তু 20 টাকার একটা পতন হয়ে যাবে। তো আপনারা এই জায়গাগুলো খেয়াল রাখবেন। আর বেড়ে গেলে তো এটার আর কোনো কথাই নেই। এবার আমরা আসছি অ্যাকমি পেস্ট। অ্যাকমি পেস্ট পেস্টের এটা হলো উইকলি চার্ট। শেয়ারটা নতুন আসার পরে যে উল্লাস ফলন আমরা এই জায়গাগুলোতে দেখি, এখনো পর্যন্ত নতুন শেয়ারগুলো, যেমন অনেক ভাই বেস্ট হোল্ডিংস, তারপরে এশিয়াটিক, এইসব শেয়ার অ্যানালাইসিস দিতে বলেছেন। আপনারা যারা অ্যানালাইসিসগুলো দিয়েছেন তারা এই জায়গাটা খেয়াল করেন। এই শেয়ারটা যখন নতুন ছিল, এটার জন্মই শুরু হয়েছে 11 টাকা থেকে,
শেয়ারটার দাম বেড়ে এটা একটা পর্যায়ে 45 টাকা পর্যন্ত গেছে। সেটার পরে সে দীর্ঘ সময় ফ্লোরে ছিল, জেলখানা থেকে ভাঙার পর, কারণ এখানে যে প্যাটার্নটা ছিল এই জায়গাটা যদি সে ফ্লোরে না থাকতো তাহলে তার কি হইতো, সেই জায়গাগুলো সে মাত্র পড়া শুরু করেছিল, সেই পর্তনটা যেহেতু রোধ হয়ে গেছে তাহলে তো তাকে পড়তেই হবে। তো তখন যদি ফ্লোর না আটকাতো হয়তো এইসব জায়গা থেকে শেয়ারটা আবার ঘুরে যেতে পারত, এখান থেকে ঘুরে যেতে পারতো, মানে প্রায় 27-28 টাকা থেকে শেয়ারটা ঘুরে গিয়ে আবার একটা আপ মুভমেন্টে যেত যদি তার ফান্ডামেন্টাল স্ট্যাটাস খারাপ না থাকে। কিন্তু ফ্লোরের কারণে মার্কেট খারাপ হয়েছে, অন ইন অ্যাভারেজ ইচ অ্যান্ড এভরি শেয়ার দাম পড়েছে। তো সেটার কারণে আমরা এই শেয়ারটাকে আসলে আর বাড়তে দেখছি না। যদিও 4 সপ্তাহ আগে শেয়ারটার ভালো দাম বেড়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে শেয়ারটা আবার পতনমুখী হয়েছে। এখন আমরা যদি এই আপ অ্যান্ড লোর মধ্যেও যদি একটা ফিবো ড্র করি তাহলেও কিন্তু আমরা মোটামুটি এটার একটা সম্ভাব্যতা পেয়ে যাব শেয়ারটা আসলে কততে কারেকশন হবে। এটার 61.8% অলরেডি ভেঙে গেছে, তাহলে ওর সম্ভাব্য যে আছে প্রাইসটা 16 টাকা। 16 টাকার এই সাপোর্ট পেয়ে তাকে বাড়তেই হবে। 16 টাকা সাপোর্ট যদি না পায় তাহলে 14 টাকা 50, 14 টাকা 50-এ টিকবে কি টিকবে না সেটা তখন পরে দেখা যাবে। এ হচ্ছে এটার উইকলি চার্ট প্যাটার্ন। আর মান্থলি দেখলেও আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্ট অনুসারেও কিন্তু শেয়ারটা পতনমুখী আছে, মানে লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা যেটা হয়েছিল সেই ক্যান্ডেল অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা ডাউন ট্রেন্ড, মোটামুটি নিচের দিকে নামছে। এটা হলো মান্থলি। আর ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। এই সাপোর্ট জোন 16 টাকা থেকে হয়তো একটা ছোটো আপ হবে, কিন্তু আলটিমেটলি এটা যদি ভাঙে তাহলে কিন্তু অনেক কষ্ট পাওয়ার ব্যাপার আছে। তবে ডে চার্টে আমি একটা সম্ভাব্যতা পাচ্ছি। আমি এখন এটা উঠাই ফেলি, আর একটা রেসিস্ট্যান্স ড্র করি। এটা ড্র করার পর আমরা যেটা ক্লিন চার্টগুলো দেখতে পাচ্ছি, এখানে একটা সম্ভাব্য আছে যেটা পজিটিভ। পজিটিভ বলতে বোঝাচ্ছি এটা হায়ার হাই করেছে, এদিকে লোয়ার হাই করেছে, এখনো পর্যন্ত এটা এই লোয়ার হাইতে আছে। তো যদি এটা থেকে থাকে তাহলে আমরা এই শেয়ারের যদি একটা মোটামুটি মুভমেন্ট কি অবস্থা, কতটুকু কারেকশন হইতে পারে সেটা ড্র করি, তাহলে আমরা কিন্তু ক্লিন বুঝতে পারছি পার চ্যানেল অনুসারে শেয়ারটা মোটামুটি একটা চ্যানেলের প্রায় কাছাকাছি চলে আসছে। তো এখানে আরেকটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা হচ্ছে এটা এবারে যখন আমাদের গভর্নমেন্ট চেঞ্জের সময় যখন বাড়ে তখন কিন্তু যে টাইপের গ্যাপ ক্রিয়েট করে গেছে, তো এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য শেয়ারটাকে আসতেই হয়েছে। আমরা গ্যাপ ফিল আপের কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, আপনারা সব গ্যাপে শেয়ার আসবে এরকম কোনো ম্যান্ডেটরি হিসাব নাই। কোন কোন শেয়ারে গ্যাপে আসতে পারে সেটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা মোটামুটি আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি, এই শেয়ারটা এখন গতকালকে যে সাপোর্টটা পেয়েছে এটা খুবই রিজনেবল একটা সাপোর্ট। এই সাপোর্ট থেকেই শেয়ারটা বেড়ে যাবে আমি কনফার্ম বলতে পারছি না, তবে এইখানে যে এই বক্সের ভিতরে এসে যে প্রাইস উপরে উঠেছে এটাই যাদের কাছে আছে তাদের জন্য একটা পজিটিভ ব্যাপার। আর অথবা এখানে আর কিছুদিন থেকেও বাড়তে পারে, এখান থেকেও বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তা আমি আশা করছি এটা 16 টাকার নিচে নামবে না, এখান থেকে বাড়বে, যেহেতু হায়ার হাই করেছে। কারণ পড়ার মোটামুটি পর্যাপ্ত সময় গেছে, এটা পড়েছেও কম না। তো আমি শেয়ারটা নিয়ে মোটামুটি আশাবাদী। যে কটা শেয়ার দেখলাম, এই ভাইয়ের একটা শেয়ার ছিল পিডিএল। পিডিএলের ফরম্যাটটাও অলমোস্ট সেম, খুবই সুন্দর ফরম্যাট। এটা পিডিএলটা আমার আছে, অ্যানালাইসিস করা আছে এখানে গ্রুপে। এই শেয়ারটার দাম বাড়বে এটা বলা যেতে পারে। দাম বাড়বে একটা কারণে বলছি, সে আসলে একটা সাইড মুভমেন্ট ক্রিয়েট করেছে, একটা কনসলিডেশন জোনে আছে, সেই জোন থেকে শেয়ারগুলোর নর্মালি দাম বাড়ে। লোয়ার হাই স্টিল না লোয়ার হাই, এই হলো হাই, হায়ার হাই, হায়ার হাই। সো
এই শেয়ারের দাম না বেড়ে পারে না, এটা পড়ার খুব একটা বেশি জায়গা নেই, মার্কেট খারাপ, যে কারণে এখানে একটু সামান্য 10-20 পয়সা এদিক সেদিক করছে। তো শেয়ারটা নিয়ে আমি খুবই আশাবাদী। পিডিএল, এটার লম্বা বেশি কিছু বলার দরকার নেই। এরপরে হচ্ছে জেমিনি। আপনাদেরকে আজকে একটা মজার কথা বলি আমি। আপনারা যেমন এই ভদ্রলোক অ্যাকনিপেস্ট, পিডিএল, জেমিনি 3টে শেয়ার দিয়েছেন। তো আপনি যদি পুঁজিবাজারে অনেক দিন থেকে থাকেন, তাহলে আমি একটা কথা বলবো, যখন আপনারা জেমিনি সিফুড থেকে শুরু করে এই টাইপের যে অ্যাপেক্স ফুড, জেমিনি সিফুড, আরডি ফুড, তারপর এই টাইপের যেসব শেয়ার যেমন এএমসিএল প্রাণ অথবা রংপুর ফন্ড্রি অ্যান্ড পলি, এই টাইপের শেয়ারগুলোকে আমরা অতীতে দেখতে পেতাম, কাশিম সহ। এই শেয়ারগুলো করতো কি, যখন মার্কেট পড়ে যায় তখন এই শেয়ারগুলো সাপোর্ট দেয়, এইগুলোরই দাম বাড়ে। যেগুলো লো পিট, জাং, জেড গ্রুপ, এই টাইপের শেয়ার এই তালিকায় আছে। তো এই শেয়ারগুলো যদি দাম বাড়তে থাকে, তখন কিন্তু আমাদের যে ফান্ডা শেয়ার যেগুলোকে আমরা বলে থাকি ফান্ডামেন্টাল শেয়ার, সেই ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিন্তু প্রাইস কারেকশন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা পোর্টফোলিওতে আমি কখনো আশা করব না আপনি ভুলেও 2 টাইপের শেয়ার রাখবেন না। যখন মার্কেট যেদিকে ট্রেন্ডে যায় সেই ট্রেন্ডিং শেয়ারগুলো রাখবেন। যেমন জেমিনি সিফুড, এখন মার্কেট বাড়ার টাইম, জেমিনি সিফুডকে আপনি আপনার পোর্টফোলিওতে যদি রেখে থাকেন, আপনি যদি পোর্টফোলিওতে আছে কি করবেন এটা জানেন না, এটার জন্য দেখে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো যে এই টাইপের কাজ ভবিষ্যতে আর করবেন না দয়া করে। এখন এই শেয়ারগুলো এখন পড়বে। আমি জেমিনি সিফুড কয়েকদিন আগে অ্যানালাইসিস দিয়েছি, জাস্ট কয়েকদিন আগে, আমার যতটুকু মনে আছে। এটা একটা ভালো সাপোর্ট পেয়ে গেছে, সাপোর্ট জোনে আছে, এটা বলতে গেলে এটা মেজর সাপোর্ট বলা যেতে পারে এটা। তো এই জোনটা থেকে শেয়ারটার দাম বাড়াটা খুবই যৌক্তিক লেভেলে আছে। এটা রেঞ্জ হচ্ছে 180 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। তো এটা মান্থলি চার্ট, যদিও মান্থলি চার্ট অনুসারে এখানে একটা সাপোর্ট পেয়েছে, একটা কারণে বলছি, এখানে সে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। সেই প্যাটার্নটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন। আমরা দেখলে বুঝতে পারবো এটা মান্থলি চার্ট, এমনকি এইসব প্যাটার্নগুলো খুব কাজ করে। আমরা যদি আর একটু এদিকে ধরি, এটাকে যদি আর একটা শোল্ডার্স ধরি, তাহলে কিন্তু এটার পতন মোটামুটি শেষ করে ফেলেছে বলা যায়। এটা যদি অ্যাক্টিভ হয়, এটা যে এখনও প্যাটার্নটা 100% ক্রিয়েট হয়েছে, ম্যাটারটা এরকম না। এটা যদি 100% ক্রিয়েট করে দেন এটা এই টাইপের একটা প্যাটার্ন তৈরি হতে পারে, বাট এখানে আরও টাইম আছে, আরও সময় নিয়েও বাড়তে পারে। তো সো এই জায়গাগুলা ফুলফিল হলে সেটার দাম বাড়বে, এটা আশা করছি। এটা মান্থলি চার্ট দিয়ে আমি শেষ করলাম, কারণ উইকলি চার্টে এটা পজিটিভ, বেশ ভালো পজিটিভ আছে। আর হচ্ছে ডে চার্টের অবস্থা যদি দেখি, ডে চার্টের অবস্থা অত ভালো না, কারণ হায়ার লো করে নেমেছে, যেটার কারণে হিউজ একটা ট্রেন্ড লাইন আছে। এই ট্রেন্ড লাইনটা যদি ভেঙে পড়ে, ট্রেন্ড লাইনটার উপরে যদি না যায়, তাহলে কিন্তু শেয়ারটার দাম বাড়বে না। আর যদি এটা চ্যানেল আকারের রূপ নেয়, তাহলে কিন্তু অনেক নিচে পড়ার জায়গা আছে। তো এই জায়গাগুলো খেয়াল রেখে কাজ করতে হবে। ওরিয়ন ফার্মা, ওরিয়ন গ্রুপের ওরিয়ন ইনফিউশন একজনে জানতে চেয়েছেন। আমি ওরিয়ন ইনফিউশনটাও দেখি, ফার্মাটাও দেখি। ওরিয়ন ইনফিউশন সম্বন্ধে যেটা বলা সেটা হচ্ছে, আমরা আগে এর একটু হিস্ট্রিটা আগে দেখি। এই জায়গাটা, এটা সম্বন্ধে আমি জানতাম, এই কারণে শেয়ারটা তত্তর করে দাম বেড়েছে। আমরা যারা 60-65 টাকায় আমরা বিভিন্ন সময় 60-65-তে কিনতাম, তারপরে 85-90 লেভেল আমরা সেল করতাম দীর্ঘ সময় জুড়ে এই জায়গাটাতে, তারা কিন্তু বেশি বেনিফিটেড হইতে পারেনি। একটা কারণে বলবো, আমরা কখনো বিশ্বাস করিনি যে একটা শেয়ার একদম রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। কারণ আপনি দেখেন 70 টাকার একটা শেয়ার 70 দুগুণে 140 হতে পারে, একটু 150 টাকা পর্যন্ত আমি মানবো। এটা কিভাবে আমি 900 টাকা মানবো? তো সেই 900 টাকা থেকে এই পতন হচ্ছে পতনের একটা পর্যায়ে এসে সম্ভবত এটা 61.8%ই ছিল আমার যতটুকু মনে আছে।
সেটা অনুসারেও দেখা যাচ্ছে 61.8% অনেক নিচে নেমে, এই জায়গাটা অনেক নিচে নেমে কিন্তু শেয়ারটা আবার যৌক্তিক পর্যায়ে গেছে। তো যেসব কারণে বাড়িয়েছে, ইপিএস ডিক্লারেশন সব কিছু দিয়ে শেয়ারটাকে আবার উপরে নেওয়ার চেষ্টা করেছে। আমি দুইটা পার্টে দেখাচ্ছি। তো এই জায়গাটায় দেখেন দীর্ঘ সময় একটা শেয়ার পতনের পরে, এই যে অনেকে সিপারের কথা বলেন, তারপরে এমার্ল অয়েল, এইসব শেয়ারগুলো মাত্র এইসব পতনের গোড়ায়ও এখনো আসেনি। গোড়ায় এসে এই ধরনের একটা তারা সাইডে মুভমেন্ট করবে, তারপরে তাদের আপের ব্যাপার আসবে। যাদের কাছে আছে ওরা এই চার্টটা দেখে কিন্তু ওই শেয়ারগুলোর হিস্ট্রি বুঝে ফেলতে হবে। তো এই শেয়ারগুলো তারপরে আবারও ছোটোখাটো একটা গেমলিং হওয়ার পরে আমরা ওই সুইংটাকে বাদ দিলাম, এখন নতুন একটা সুইং দেখেন। এই সুইংয়েও কিন্তু এটা যারা ওয়েভ অ্যানালিস্ট তারা কিন্তু চোখে দেখে বুঝতে পারে এখানে 1 2 3 4 5 হয়, তারপর আবার এবিসি ঘটার পর আরও আবার 1 2 3 4 5 অনেক ঝামেলাপূর্ণ। এগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষা, কিন্তু আমি এটাতে এখন টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করছি না। এখানে হচ্ছে আপনার মার্কেটে যে নিউজগুলো আছে, ওরিয়েন্ট ইনফিউশনে হিউজ লোনগুলোকে রিশিডিউল করা হয়েছে। সেই রিশিডিউল মোতাবেক শেয়ারগুলো যদি রিশিডিউলের পরে যদি মোটামুটি একটা স্টেবিলিটি আসে কোম্পানিগুলোর, দেন শেয়ারগুলোর দাম আবার বাড়বে। বাট এখন যেভাবে পড়ছে, এই পতন কোথায় শেষ হবে, সেই শেষটা হওয়ার পরে কিন্তু আমরা বলতে পারবো এক্স্যাক্টলি শেয়ারগুলোর পজিশনিং কী হতে যাচ্ছে। তাহলে আমরা এই শেয়ারটার আগের হিস্ট্রি বাদ দিলাম, নিউ হিস্ট্রি অনুসারেও কিন্তু তার হিস্ট্রি টাচের খুব কাছাকাছি জায়গায় 265 এই লেভেলে এখনও আসেনি। আমরা ধরে নিলাম আপাতত সে এই লেভেলটা টাচ করবে। এখান থেকে এখন যে প্রাইসটাতে আছে 300 টাকা, 265 থেকে 300 টাকা, এই 35 টাকার যে রেঞ্জটা আছে এই রেঞ্জে এসে সাপোর্ট নেবে। সাপোর্ট নেওয়ার পরে এখানে হয়তো 2-4 দিন বাড়বে, কিন্তু আলটিমেট গন্তব্য আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা এইসব জায়গা থেকে এসে একটু বেড়ে আবার কিন্তু শেয়ারটা এই লেভেলে চলে আসার সম্ভাবনা আছে। তো এই শেয়ারগুলোতে যারা আছেন তারা কিন্তু সাবধান এখনই নিতে হবে। ওরিয়ন ইনফো আর ওরিয়ন ফার্মার ক্ষেত্রেও আমি একই কথাই বলবো, যেহেতু দুইটা কোম্পানি, মাদার কোম্পানি, সিস্টার কোম্পানি হোক, প্যারেন্টস কোম্পানি হোক, যেটাই হোক, কোম্পানি দুইটার স্টাইল কিন্তু অলমোস্ট সেমভাবে যাচ্ছে, ফান্ডামেন্টাল নিউজের কারণে যাচ্ছে। তো উইকলিতে একটা ভালো ক্যান্ডেল করার পরেও গত সপ্তাহে, এই সপ্তাহে কিন্তু আবার এটা শেয়ারটা ডাউন হচ্ছে। এখন এটা টেইল যেখানে আছে 42 টাকা 40, এটা যদি ভেঙে যায় তা এটা কিন্তু মেজর সাপোর্ট। এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু শেয়ারটা তো গতি প্রকৃতি একেবারে সুবিধার না, 25-26-এর কাছাকাছি চলে আসবে। যদি এর মধ্যে কোম্পানির সমস্ত কিছু ঠিক হয়ে যায়, ফাইন, না ঠিক হলে বলার কিছু নেই। আরডি ফুড, আরডি ফুড, তারপরে ফুয়াং ফুড, মোটামুটি ফুডের ফ্যাক্টরি নিয়েছেন উনি। একটা গ্রুপ থেকে একের অধিক শেয়ারে না থাকাটা বেশি জরুরি। একের অধিক বলতে আমি যেটা বোঝাচ্ছি, ফুড সেক্টরের শেয়ারের সংখ্যাও কম, বাছাই করে একটা সেক্টরের একটা শেয়ারে থাকেন, একটা হাইস্ট। দুইটা শেয়ারে থাকতে গেলে ফুড এত ইম্পর্টেন্ট সেক্টর না যে এটা সমস্ত সেক্টর জুড়ে বাড়ে। যেমন ব্যাংক সেক্টর বাড়ে, ফাইন্যান্স বাড়ে, তারপরে আইটি বাড়ে না, কনফিডেন্স সিমেন্ট গ্রুপটাও বাড়ে না, ফুডও বাড়ে না। সেক্ষেত্রে এখন তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ক্ষেত্রেও কিছু শেয়ার এক সময় বাড়বে, কিছু শেয়ার অন্য সময় বাড়বে। তো একই সেক্টর থেকে দুইটা শেয়ার কখনো রাখা আমি যৌক্তিক মনে করি না। এই শেয়ারের হিস্ট্রিও অলমোস্ট সিমিলারলি শেয়ারটা নামার পরে তার হিস্ট্রিটা আসার জন্য সে রেডি হচ্ছে। এটা উইকলি চার্ট দেখলে আমরা বলতে পারি ইজিলি, এটা ভুল একটা জিনিস চলে আসলো। আমরা হিস্ট্রি লোয়ার হিস্ট্রি হাইটা যদি টাচ করি তাহলে দেখা যাচ্ছে যে সেটা 61.8%-এ এসছে। আরডি ফুডের চার্টটা হুবহুব আমি দেখতে পাচ্ছি ওরিয়ন ইনফিউশনের চার্ট। আমি ভুল করছি না, তো আমি আবার একটু চেক করে আসি।
ওরিয়ন ফার্মা, হ্যাঁ ওরিয়ন ফার্মার চার্ট আর আরডি ফুডের চার্ট উইকলি একদম সেম, মানে ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেল দুইটা, তো দুইটা ক্যান্ডেল যেহেতু সিমিলার, এটার ক্ষেত্রেও কি ধরনের কোনো এম্বার্গো দেয়া আছে কিনা আমার জানা নাই আরডি ফুড সম্বন্ধে। আর আরডি ফুড সবসময় এই খারাপ মার্কেটেই বাড়ে, আর যেহেতু একটা বড় ধরনের র্যালি হয়েছে, সে র্যালির মোটামুটি কারেকশানের একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েও গেছে। তো এখান থেকে হয়তো ছোটোখাটো একটা আপ মুভমেন্ট হবে, কিন্তু আলটিমেটলি এইসব গড়ে আসবে। এটা 21-22 টাকা না আসা পর্যন্ত এই শেয়ারে শান্তি হবে না, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো যার কাছে আছে তিনি একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা এইসব ট্রেন্ডে শেয়ার না নিয়ে, আমি বলবো ট্রেন্ডিং শেয়ার যেগুলা এরকম পড়ছে না, এরকম উঠছে, মানে পতন শেষে ঊর্ধ্বমুখী, সেই শেয়ারগুলোর দিকে যাবেন। তবে মান্থলি চার্টটা খুবই ভালো, মান্থলি গত 2টা মাসের ক্যান্ডেল খুবই ভালো। এই মাসের ক্যান্ডেলটা একবার খুব খারাপ হচ্ছে, এই মাসের ক্যান্ডেল শেষ না হওয়া পর্যন্ত শেয়ারটার মুভমেন্ট আসলে বোঝাটা কষ্ট হবে। তারপরে হচ্ছে আইবিপি পজিশন খুবই ভালো, এখন অনেক নিচে আছে শেয়ারটা, এগুলোর পতন শেষ হয়ে গেছে। এটা এর আগেও কিন্তু আমি বলেছি, দেখেন এটা মান্থলি চার্টের ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল, এমনকি একটা সাপোর্ট জোনে আছে। তো আইবিপি খুবই ভালো পজিশনে আছে, এটা এর আগেও আমি অ্যানালাইসিস দিয়েছি, এই জন্য এটা মুখস্থ জানি। এটার মেইন সাপোর্ট হচ্ছে 13 টাকা, 13 টাকা ভেঙে গেলে আপাতত স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে হবে, এটা ছাড়া বলার কিছু নেই। তবে আমার আশা করছি এটাতে স্টপ লস দিতে হবে না, এটা একটা কনসলিডেশন টাইম ক্রিয়েট করেছে, এমনকি অনেক প্রাইসের, এটা হচ্ছে হিস্ট্রির সর্বনিম্ন প্রাইস যেটা, সেটাতে 80 টাচ করেছে। দেখেন এটা হলো হিস্ট্রির লোতে 13 টাকা ছিল, এখন 13 টাকায় এসে এখন সাইডে মুভমেন্ট করে একটা জায়গায় প্রাইস দাঁড়িয়ে গেছে। যে কোনো দিন এসব শেয়ারগুলো উত্থানে চলে যাবে, এমনকি লম্বা একটা সাইডে মুভমেন্ট, এটা এত ছোটোখাটো না। এবার উত্থান পতন অনেক গেছে, কিন্তু এই শেয়ারটার দাম বাড়েনি। তো এগুলোতে খেয়াল রাখতে হবে। বিডি থাই মোস্ট গেমলিং শেয়ার, সে গেমলিং শেষ করে এই যে একটু আগে আমি যে কথাগুলো বললাম, ওর ইনফিউশন বা আপনারাই দেখেন আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে মিল পাচ্ছেন কিনা। তার হিস্ট্রি এখানে আছে, এখান থেকে শেয়ারটা গেম হয়েছে, সে ধীরে ধীরে মোটামুটি সেজদা দিয়েছে। তো ওর সেজদা দেওয়া প্রায় শেষ পর্যায়ে, মোটামুটি এখন 13 থেকে 14 টাকা এইসব জায়গা থেকে শেয়ারটার দাম বেড়ে যাওয়াটা উচিত। এখন পড়ছে কেন, সেটার জন্য আপনারা ফান্ডামেন্টাল রেশিওগুলো চেক করবেন। আর আদারওয়াইজ মার্কেটও তো গত 4-5 দিন খারাপ, মার্কেট ভালো ছিল আপ হচ্ছিল, মার্কেট খারাপ হচ্ছে আপ হচ্ছে, এখন একটা সাপোর্ট জোন পেয়ে গেছে। আমি বিডি থাই নিয়ে খুব আশাবাদী, যদি এটার ইপিএস ভালো থাকে বা আদার্স ফান্ডা ভালো থাকলে এটা বেড়ে যাবে, এটার পতন শেষ। তো শ্রীপা তো দেখেন আমি একটু যে কথাটা বলেছি, এই টাইপের ট্রেন্ডিং শেয়ার বের করা উচিত। এটা যার কাছে আছে, যিনি কিনেছেন মোটামুটি ঠিক জায়গায় আছেন, উনি ভালোই করেছেন আমি বলবো। আমরা এটা খুবই ট্রেন্ডিং, আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে আছে অলরেডি। দীর্ঘ যে লম্বা পতনটা ছিল, এটা তো শুরুতেই আসার সাথে সাথে কিন্তু উল্টা ঘটনা ঘটেছে, অন্যান্য শেয়ারগুলো উপরের দিকে গেছে, এটা নিচে এসে মোটামুটি এটার যে একটা দুর্বলতম জায়গা, সেই জায়গাটা আমরা একটু ট্রেস করার চেষ্টা করি। দুর্বলতম জায়গা বলতে যেটা বোঝাচ্ছি, আমরা এখানে এসে এটার একটা ট্রেন্ড পাচ্ছি, সেই ট্রেন্ডের জন্য আমি একটা বক্স করলাম। এখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, ফাইন। এটা লোয়ার হাই করছে, এদিকে হায়ার হাই করা আছে।
তো আমরা যদি এটাকে চ্যানেলও কনভার্ট করতে চাই তাহলে অ্যাজ পার চ্যানেল অনুসারে দেখা যাচ্ছে সুন্দর করে চ্যানেলটাও ম্যাচ করেছে। এখন এই শেয়ারটাতে আমরা হিস্ট্রি যদি দেখি, এটার হিস্ট্রি ডবল টপ করে কিন্তু পড়েছিল। ডবল টপ বলতে আমি যেটা বুঝাচ্ছি, এখানে একটা টপ, এখানে একটা টপ আছে, এই দুইটা টপ করে কিন্তু সেটার দাম পড়েছিল। পড়ে যাওয়ার পরে এখন রিটেস্ট করার চেষ্টা করছে। রিটেস্ট ভ্যালু হচ্ছে 31 টাকা। এখন সেটার প্রাইস হচ্ছে 26-27 টাকার কাছাকাছি। 31 টাকা যদি পার করে শেয়ারটা, এটা আর পিছনে ফিরে তাকাবে না। এখন এটার রেসিস্ট্যান্স, মেজর রেসিস্ট্যান্স হচ্ছে 29 টাকা আর হচ্ছে 31 টাকা। 29 থেকে 31-এর এই রেঞ্জ যেটা, এটা যদি ওভারকাম করে ফেলতে পারে তাহলে কিন্তু এই শেয়ার আর পিছনে ফিরে তাকাবে না। এই হচ্ছে এটার সোজা সাপটা কথা। তশরিফা নিয়ে আমি খুবই আশাবাদী। তশরিফা পিডিএল বলেছেন, পিডিএল আমি একজন পিডিএল আর তমিজ দিয়েছেন, ওই একই কথা। দুইটা শেয়ারে একসাথে পিডিএল অর্ডারে আলোচনা হয়েছে। তমিজ হলো আচমকা খুব হল্টেড থাকে, আমরা হল্টেডগুলো দেখি প্রায় সময়। এখন উইকলি যেটা দেখতে পাচ্ছি আমরা, এর আগের হিস্ট্রিটা বাদ দিলাম, কারেকশন মোটামুটি হয়ে গেছে। কারেকশন হওয়ার পরে সে এখন প্রাইসটা বিল্ড আপের চেষ্টা করছে। তো প্রাইস বিল্ডিংয়ের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওর প্রাইস এখন আপ ট্রেন্ডেই আছে। আপ ট্রেন্ডের শেয়ার আমি আপনাদেরকে আগেও বলেছি, আপ ট্রেন্ডের শেয়ারের দিকে নজর রাখবেন। টেক্সটাইলের শেয়ারগুলো যখন দেখতে পাচ্ছি, সেটা অনুসারে দেখা যাচ্ছে শেয়ারগুলো মোটামুটি ট্রেন্ডিং আছে, আপ ট্রেন্ডে যাবে। এখন টেক্সটাইলই মনে হচ্ছে নেক্সট মুভ। আমি সেক্টর দেখলে আরও ক্লিয়ার হতে পারবো। তমিজের রেসিস্ট্যান্স হচ্ছে 147 টাকা। এটা পার করতে পারলে এই ফ্লোর প্রাইস যেটা 170-80 টাকা, এটাতে চলে যাবে। তো উইকলিতে সে এনগালফ করেছে, আশা করছি সে বেড়ে যাবে। আমি মান্থলি চার্টটা দেখি, মান্থলি খুবই এক্সেলেন্ট, আর ডেতে তো অবশ্যই ভালো থাকবে। ডেও খুব ভালো অবস্থানে আছে। তো সব কিছু মিলিয়ে আমি তমিজকে খুব প্রায়োরিটি দিচ্ছি। তমিজ খুবই ভালো একটা পজিশনে আছে। যিনি চেষ্টা করেছেন উনি ভালো জায়গায় হাত দিয়েছেন। আইপিডিসি বলবো, আইপিডিসি কি আর বলবো, আইপিডিসি যারা, এটা হচ্ছে হিরো মার্কা শেয়ার, সাকিবরা এটাতে চুষে সব খেয়ে দিয়ে এইসব জায়গায় 57-58 টাকায় ফেলে গেছে। তো ফেলে যাওয়ার পরে যে লম্বা সময়টা শেষ করেছে, সেই লম্বা সময়টা হচ্ছে এটা, মানে প্রতিদিন হল্টেড করে কাউকে সেল করতে দেয়নি। যার 40 টাকায় চলে আসতে 65 টাকার শেয়ার, সে তো ধরেই নিয়েছে এই শেয়ারটা 40 টাকায় কেন বেচবো, আবার হয়তো 80 টাকা যাবে। কিন্তু তিনি যদি অ্যানালাইসিস না বুঝে শেয়ারটা ধরে রাখেন তাহলে তো বলার কিছু নেই। তো এই শেয়ারের ক্ষেত্রে আমরা মোটামুটি ধরে নিলাম এটার হিস্ট্রির খুব কাছাকাছি জায়গা থেকে এসে বেড়েছে। এটা কারণ হচ্ছে আমরা হিস্ট্রিতে দেখেছি এটা 17 টাকা 80 পয়সা আসছে। তো এটা অতীত হিস্ট্রি যদি আমরা ঘাঁটতে চাই তাহলে আমাদেরকে উইকলি চার্ট ফার্স্টলি দেখতে হয়। এস পার উইকলি চার্ট অনুসারে দেখা যাচ্ছে এটা রেঞ্জিংয়ে ছিল মোটামুটি কত 10 টাকা থেকে 33-34 টাকা। এটা খুবই ভালো একটা রেঞ্জ। আমরা যদি এটার এই রেঞ্জটাকেও ক্রিয়েট করতে পারি, ধরতে পারি, বুঝতে পারি যে এটার একজ্যাক্ট রেঞ্জ হচ্ছে এটা, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন ইপিএস মানে গ্রোথ দেখতে হবে, শুধু ইপিএস ভালো দিয়েছে এটা না, গ্রোথটা হচ্ছে ক্রমান্বয়ে 3টে কোয়ার্টার মিলে সে আগাচ্ছে কিনা, বা আগামী ক্লোজিংয়েও তার গ্রোথ অনেক বেশি ভালো থাকবে কিনা, সেটার উপর ভিত্তি করে কিন্তু এটা আগাবে। তো সে আগানো অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্ট অনুসারে তার পজিশন খুবই খারাপ বলবো এক কথায় উইকলিতে। মান্থলি তো খুব একটা ভালো না। ডে চার্ট অনুসারে আমাদের হোপ পাওয়ার মতো তেমন কিছু নাই। এটা বাড়তে হলে আমি বলি, আমরা আইপিডিসির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করলাম। এসপার ট্রেন্ড লাইন অনুসারে এটা ট্রেন্ড লাইনকে টাচ করেছে গতদিন। তো ট্রেন্ড লাইনকে যদি টাচ করে, এটার রেজাল্ট হচ্ছে যদি ট্রেন্ড লাইন ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের প্রাইস নিচে আসবে।
অথবা সম্ভাব্য যে সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলোতে এসে দাঁড়াবে। তাহলে সাপোর্ট আছে 20 টাকা। এখন এখানে আরও কিছু এক্স ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো না হয় আমি না বললাম। আমি ধরে নিলাম এটা ট্রেন্ড লাইন ভাঙলো না, এখান থেকে বাড়বে। এখান থেকে যদি বাড়ে, এখানেও একটা আমাদের ছোটোখাটো একটা ট্রেন্ড লাইন ড্র করতে হয়। তাহলে কোথার থেকে বাড়বে? শুধু প্রাইস বাড়লেই হবে না, এটার প্রাইস কমপক্ষে 25-50-এর উপরে ট্রেড হইতে হবে। সহজ কথা হচ্ছে 25-50-এর উপরে যদি ট্রেড হতে আমরা দেখি, তাহলে আমরা ধরে নিব যে শেয়ারটা আপ ট্রেন্ডে যাচ্ছে। আদারওয়াইজ এখানে বাড়ি খেয়ে এটা পড়বে। এটা গেলে এটার একটা কেস। আর একটা ছোটোখাটো হিস্ট্রি আছে এটাতে, তো সেটা অনুসারে আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা এই গ্যাপে চলে আসবে। এই ট্রেন্ড লাইন ভাঙবে, ভাঙার পরে এই গ্যাপে চলে আসবে। এখানে গ্যাপটা হচ্ছে 21 টাকা থেকে 22 টাকার কাছাকাছি। 21 থেকে 22 টাকায় এসে শেয়ারটার দাম বাড়বে, মানে 70-80 পয়সা আরও কারেকশন করে তারপরে বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তবে যেহেতু মার্কেট বাড়ার জন্য রেডি হচ্ছে, তো আমরা ধরে নিব যে মার্কেট এই শেয়ারগুলোর দাম বাড়বে। আইপিডিসির ক্ষেত্রেও বললাম। ওরিয়েন্ট ইনফিউশন আমি অলরেডি বলেছি। একজনের ফার ইস্ট লাইফ সম্বন্ধে জানতে চেয়েছেন। ফার ইস্ট লাইফ চমৎকার আপ ট্রেন্ডে যাচ্ছে, অসাধারণ। এখানে হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন করেছিল। এখন অলরেডি ব্রেকআউট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটাতে? কালারগুলো নিয়ে তো মহা ঝামেলা আছে। তাহলে আমরা এই শেয়ারটাতে দেখতে পাচ্ছি এটা অলরেডি ব্রেকআউট করে ফেলেছে। অলরেডি এটা শেয়ারটা ব্রেকআউট করে ফেলেছে, উপরের দিকে যাচ্ছে। তাহলে ফার ইস্ট লাইফ খুবই প্রমিসিং একটা জায়গায় আছে। হয়তো আঁকাতে পয়েন্টসের ধরাটা একটু এদিক সেদিক হচ্ছে। আমরা বয়স্ক মানুষ, চোখে টোকে কম দেখি, আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অলরেডি ব্রেকআউট, যে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন অ্যাক্টিভ, এমনকি অনেকগুলো বড় বড় রেসিস্ট্যান্স সব পার করে চলে গেছে। এখন ওর সামনে বাধা হচ্ছে 56 টাকা। তো আমি যতটুকু জানি ফার ইস্ট লাইফ ফান্ডামেন্টালি একটা উইক শেয়ার। সে আসলে কি উইক কিনা, নাকি এর মধ্যে সে ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে গেছে, নাকি এটা বিএনপি মার্কেট শেয়ার, আই ডোন্ট নো। যদি ওইসব হয়ে থাকে তাহলে ফার ইস্টকে থামানো কষ্ট হবে। ফার ইস্ট লাইফ সম্বন্ধে আমার আর অন্য চার্ট দেখার দরকার নাই। আইসিবির যখন আবু আহমদ সাহেব আসলো, আমরা সাথে সাথে শেয়ারটাকে 2 দিন হল্টোটোতে দেখলাম। 3 দিনই মোটামুটি প্রাইস বেশ ভালো করেছে। তো এখানে আমরা যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, এটা পুরোটাই আপ ট্রেন্ড। এখানে যদি আমরা ট্রেন্ড লাইন আঁকি, অথবা এখানেও যদি আমরা ট্রেন্ড লাইন ধরি, তাহলে দেখা যাচ্ছে এটা যদি এখন পতনমুখী আছে, 2 দিন ধরে প্রাইস কারেকশন হচ্ছে, তাহলে হয়তো এটা শেয়ারটা একটা গ্যাপে চলে আসতেও পারে। আমরা যদি গ্যাপটা ধরি, তাহলে গ্যাপটা এত লম্বা হবে না, আসলে এত লম্বা গ্যাপে আসে না নর্মালি শেয়ার। আমরা ধরে নিচ্ছি এইটার যে 65 টাকা 60 পয়সা, বা আমরা রাউন্ড ফিগার 66 তুললাম, 66 পর্যন্ত যদি কারেকশন হতে পারে খুবই রিজনেবল, অথবা 68-69 থেকেও শেয়ারটা ব্যাক করার একটা সম্ভাবনা আছে। তো যেহেতু একবার ট্রেন্ড পেয়েছে, ভলিউম পেয়েছে, আমার মনে হয় না এত সহজে এটা নিচের দিকে আসবে। ইউএল নিয়ে জানতে চেয়েছেন। ইউএল বেশি দিন হলো না, এটা ফ্লোর থেকে বেরিয়েছে। বেশি দিন ফ্লোর না, এটা ফ্লোর থেকে বেরিয়েছে একসাথেই, বাট প্রাইস স্টার্ট করেছে, প্রাইস বাড়ায় স্টার্ট করেছে। এটা খুবই গ্রামার মেনে বাড়ছে। এখানে খুব সুন্দর করে ডবল বটম করেছে। ডবল বটম করার পরে এখন হাই করে, এই যে একটা হাই, তারপরে হাই, তারপরে হাই, মোটামুটি হাই করে উপরের দিকে যাচ্ছে। এখন এটা মেজর সাপোর্ট জন্য এসে দাঁড়িয়ে গেছে। আর একটা সাপোর্ট সে রিটেস্ট করার জন্য যাচ্ছে। এখানে একটা আমরা সাপোর্ট ধরে নিলাম। এই সাপোর্ট 21 টাকা থেকে 21.70 থেকে 22 টাকা, বা 21 টাকা থেকে 22 টাকায় ধরলাম। যদি এই জায়গাটা থেকে এটা
সাপোর্ট পেয়ে যায় তাহলে আবার বাড়বে, আদারওয়াইজ এটার এখানে আরেকটা যৌক্তিক একটা জোন আছে, সেটা অনেক বড় যদিও আমরা ধরে নিলাম, তাহলে এই জায়গাটা ভাঙলে তাহলে এই শেয়ারের প্রাইস একদম এইখানে চলে আসবে, 19 টাকায় চলে আসতে পারে। তো সো এই রেসিস্ট্যান্স, এই সাপোর্ট থেকে শেয়ারটা সাপোর্ট পাচ্ছে কিনা এটা দেখবেন, আদারওয়াইজ এখানে স্টপ লস দিয়ে 19.50 থেকেও নিতে পারেন। এই হচ্ছে AOL এর ফ্যাক্ট। তারপরে যমুনা ওয়েল, যমুনা এগুলো সরকারি শেয়ার, এগুলোর ক্যান্ডেলের কোনো সাইজ ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। মান্থলি চার্ট দেখা ছাড়াও আসলে উপায় নেই, কারণ হিউজ উইক করে প্রতিদিনই, করার পরে এগুলোর চার্ট প্যাটার্নটা আসলে সুন্দর হয় না, যেটার কারণে এই শেয়ারগুলোতে আমার অ্যানালাইসিস করতে ভালো লাগে না। মান্থলি চার্ট দেখলে বোঝা যাচ্ছে যে আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাচ্ছে, এমনকি রেসিস্ট্যান্স ব্রেকের পথে আছে, যে কোনো সময় ব্রেকআউট করে ফেলতে পারে। ডিক্লারেশনকে কেন্দ্র করে এই শেয়ারগুলোর কিন্তু দাম বাড়ে, যেমন আমরা রিসেন্টলি MGL-কেও বাড়তে দেখেছি। MGL-ও কিন্তু ওই টাইপের শেয়ার, আর এগুলো ইনভেস্টমেন্ট শেয়ার, যারা ইনভেস্টমেন্ট করে রাখেন ধৈর্য সহকারে তারাই ভালো পান। এটা ডবল টপ করেছে 106 টাকায়, ডবল টপ করে এখন একটু প্রাইস রিজেকশনটা হচ্ছে একটা মাত্র কারণে, সেটা হচ্ছে এখানে রিটেস্ট করছে শেয়ারটা। তো রিটেস্টের রেজাল্টটা কমপ্লিট হইলে তাহলে কিন্তু আবার বেড়ে যাবে। অলরেডি গতদিন প্রাইস কিছুটা বেড়েছেও, 106 টাকা পার করলে আবার দাম বেড়ে যাবে। একই ভদ্রলোকের KPCL, উনি তো আসলে পাওয়ার নিয়ে দেখি থাকেন, এত পাওয়ার নিয়ে থাকলে হবে ভাই? ডে চার্টে KPCL মাত্র স্টার্ট হয়েছে, এখনো পতন টতন ভাই শেষ হয়নি। এটা পতন কোথায় হবে এটাও জানি না, কারণ একদিন সাপোর্ট পেয়েছে, একদিন পড়ছে। ফ্লোর থেকে এই যে একটু আগে IPDC আঁকলাম, সেই IPDCর দিকে তাকালে বোঝা যায় যে এটা এখনো পড়েইনি। এটা যেহেতু যারা বেরিয়ে যাবে তারা এখানে ক্লাইম্যাক্স সৃষ্টি করেই কিন্তু বের হবে। তা আপনারা যদি শেয়ারটা থেকে থাকেন, আমার অনুরোধ থাকবে এইসব শেয়ার থেকে বেরিয়ে যান, ট্রেন্ডিং শেয়ারে যান। তো ধন্যবাদ। আমি পার্ট 1 শেষ করেছি, এরকম পার্ট 2 আছে, 3 আছে। আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে বলেন যে হ্যাঁ ওগুলো দেখতে চান, দেন আমি আবার করব ভিডিও, আদারওয়াইজ আজকের মতো ছুটি। ধন্যবাদ, ভালো থাকবেন।